রাত 3টে। অরণ্যের ঘর যেন এক ছোট্ট ভূতের বাড়ি। জানলায় পর্দা নেই, কাচের ওপাশে আবছা আলো এসে পড়ে স্ট্রিট ল্যাম্প থেকে। দেয়ালে ঝুলছে একটাই জিনিস, একটা বড় আয়না। আয়নার সামনে বসে অরণ্য, পরনে তার ঢিলে জামা, চোখে ঘুম নেই। সে নিচু গলায় ফিসফিস করে বলছে, নীল, তুই আছিস তো? কেউ সাড়া দেয় না, কিন্তু তার চোখে ভয় নেই, বরং প্রতীক্ষা। তখন হঠাৎ করেই আয়নার ভেতর থেকে অরণ্যের প্রতিচ্ছবি একটা বাঁকা হাসি দেয়, মুখে একটা স্থিরতা, চোখে যেন অচেনা এক ছায়া। আমি তো তোদের মধ্যেই আছি অরণ্য, তুই শুধু মন খুলে আমাকে ডাকিস। অরণ্য চমকে উঠল না, সে বরং শান্ত। সবই আমাকে ভুল বুঝছে নীল। অফিসে তৃষা আবার আজ ঝগড়া করলো, বলল আমি নাকি বদলে গেছি। নীল ধীরে ধীরে বলে, তুই বদলাবি না কেন? তৃষা তোর সাথে ছিল যখন তুই একা ছিলি, এখন যখন তুই শক্ত হচ্ছিস ওর সহ্য হচ্ছে না। অরণ্য ধীরে ধীরে মাথা নাড়ায়, তুই ঠিক বলেছিস। অরণ্যের ছোটবেলা ছিল নিঃসঙ্গতার সমুদ্র। মা দিনের পর দিন বিছানায় শুয়ে থাকতেন, চোখে ফাঁকা দৃষ্টি। একদিন ছোট অরণ্য নিজের খেলনা ভেঙে ফেলেছিল। মা এক চিৎকারে জেগে উঠে বলেছিলেন, তুই আমার সন্তান হতে পারিস না। সেদিন থেকেই অরণ্যের ভেতর জন্ম নিয়েছিল নীল। নীল তখন কেবলমাত্র কল্পনা ছিল, এখন সে বাস্তব। রাতে ঘুমানোর আগে অরণ্য দরজা বন্ধ করে, আলো নিভিয়ে আবার এসে বসে আয়নার সামনে। সে একা কথা বলে, তার আয়নার ভেতর নীল উত্তর দেয়। নীল বলে, তুই তৈরি হও, এবার শুরু কর, বদলা সব কিছুর জন্য। অরণ্যের ঠোঁটে ছায়া হাসি খেলে যায়। তৃষা ছিল অরণ্যের অফিসের সহকর্মী, হিউম্যান রিসোর্স বিভাগে। শান্ত কিন্তু জিজ্ঞাসু চোখে সব বুঝে নিত। কিছুদিন ধরেই লক্ষ্য করছে অরণ্য আগের মতো নেই। অফিসে অরণ্য আগের থেকেও বেশি চুপচাপ, চোখের দিকে তাকায় না, মাঝে মাঝে বিড়বিড় করে, নিজের সাথে নিজে কথা বলে। আর একদিন হঠাৎ করে তার ডেস্কে পাওয়া যায় একটা ছোট্ট কাগজের টুকরো, তাতে লেখা, সত্যি কি কেউ আমাকে বোঝে না, নাকি সবাই মুখোশ পড়ে আছে? নিচে লেখা নীল। তৃষা ঘাবড়ে যায়, নীল কে? সে সিদ্ধান্ত নেয় অরণ্যের সাথে কথা বলবে সরাসরি। শুক্রবার বিকেলে অরণ্যের ফ্ল্যাটে। তুমি একা তো? তৃষা দরজায় দাঁড়িয়ে। অরণ্য একটু দ্বিধায় পড়ে, তারপর বলে, হ্যাঁ এসো। তৃষা ঘরে ঢুকতেই চোখ পড়ে দেয়ালে সেই বিশাল আয়নাটা। চারপাশে ঘুটঘুটে এক অস্বস্তিকর অনুভূতি। তোমার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি, তৃষা বলে। অরণ্য হাসে, তুমি নীলকে নিয়ে? তৃষা থমকে যায়। হ্যাঁ, তুমি জানো ওর কথা? অরণ্য ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। ও আমার বন্ধু, ও সব কিছু, তুমি বুঝবে না। তৃষার মুখ শক্ত হয়ে যায়। অরণ্য, তুমি অসুস্থ, তুমি চিকিৎসা নাও প্লিজ। এই কথাটা শেষ হওয়ার আগেই একটা মুহূর্ত সব নিস্তব্ধ। পরের দিন সকালে শহরের পুলিশ রিপোর্ট, একজন যুবতী নিখোঁজ, তৃষা মুখার্জি। শেষ তাকে দেখা গেছে সহকর্মী অরণ্যের বাড়িতে প্রবেশ করতে, বের হতে দেখা যায়নি। অরণ্যকে জিজ্ঞাসাবাদ করতে জানা যায়, সে বলে, তৃষা, আমি একা থাকি, কেউ আসেনি, আপনি চাইলে ঘর দেখুন। পুলিশ ঘরে ঢোকে, কিছুই খুঁজে পায় না, কেবল সেই বড় আয়নাটা, যেন অরণ্যের বিছানার ঠিক পাশে। একটা কোল্ড ও গ্লাসি অনুভব, যেন কেউ তাকিয়ে আছে আয়নার ওপাশ থেকে। রাতের বেলা আবার সেই দৃশ্য, অরণ্য বসে আছে, সামনে আয়না। সে মৃদু স্বরে বলে, নীল, আমি কি খুব খারাপ মানুষ? আয়নার ভেতর থেকে উত্তর আসে, তুই নায়ক অরণ্য, তোকে দোষী বলতে ওরা মারিয়া, কিন্তু তুই আমাকে নিয়ে
এগিয়ে চল, ওদের বিচার আমি করব। আয়নার কাঁচ যেন একটু কেঁপে ওঠে। অরণ্যের চোখ এবার এক অজানা আলোর ঝলক। রাত গভীর, অরণ্যের ঘরে আলো নেই, কেবল এক ছোট্ট কোণে রাখা আয়না দিকে তাকিয়ে পড়ে আছে আবছা চাঁদের আলো। অরণ্য শুয়ে আছে, কিন্তু ঘুমোচ্ছে না। তার চোখ খোলা, তীব্রভাবে ফোকাস করে আছে আয়নার ওপর। হঠাৎ করে যেন সব আওয়াজ থেমে যায়। তার কানে ভেসে আসে ফিসফিস শব্দ। তৃষা তোকে বিশ্বাস করেছিল, কিন্তু বিশ্বাস করে কেউ বেঁচে না। এখন তুই শুধু আমাকে বিশ্বাস কর। অরণ্য বিছনা ছেড়ে উঠে বসে, এক দৃষ্টি আয়নায় ফেলে। সে জিজ্ঞাসা করে, তৃষা এখন কোথায় নীল? আয়নার ছায়া হালকা হেসে ওঠে। ও সেখানে, যেখানে কাউকে কাঁদতে হয় না। পরের দিন সকালে অরণ্য কাজে যাচ্ছে না, বন্ধ করে দিয়েছে ফোন। ফ্রিজে খাবার নেই, ঘরে ধুলোর স্তর, কিন্তু এখন কিছুতেই কোনো মন নেই তার। সে মাঝে মাঝে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন কারো গলার শব্দ শুনছে। একদিন রান্নাঘরে হাঁটু গেড়ে বসে বলে, মা, তুই তো বলেছিলি আমি তো সন্তান হতে পারি না। এখন আমি কি? আমি তো মানুষই নই। কিন্তু ওখানে কেউ নেই। সে একদিন এক কাপ কফি বানিয়ে রাখে চেয়ারে। তৃষা, কফি যেমন তুমি পছন্দ করো। সে একা বসে 2 কাপ কফির দিকে তাকিয়ে থাকে। সিসিটিভির বিভ্রম। তৃষা তদন্ত চালিয়ে যাওয়ায় পুলিশ অরণ্যের বিল্ডিংয়ে সিসিটিভি ফুটেজ দেখা যায়। তৃষা বাড়িতে ঢুকেছে, কিন্তু বের হচ্ছে না। তবে তারা এক অদ্ভুত জিনিস খেয়াল করে। ফুটেজের শেষ 5 মিনিট হঠাৎ বিকৃত, যেন হঠাৎ লুপ চলছে। আর তার আয়নার একটা মুহূর্ত দেখা যায়, দরজা বন্ধ হওয়ার আগে আয়নার মধ্যে দাঁড়িয়ে আছে আরও একজন ছায়ামূর্তি, একটা অদ্ভুত ঘন অন্ধকার আকৃতি। তদন্তকারী অফিসার বলে, একটা তো কার প্রতিচ্ছবি। রাতের বেলায় অরণ্য এখন আর কথা বলে না। সে লেখে, ডায়েরির পাতায় শুধু একটাই নাম বারবার, নীল নীল নীল। সে একা ডায়েরিতে লেখে, আমি এখন জানি আমি আর আমি নেই, নীলও আমি নই, আমরা আলাদা। কিন্তু কে আসল, আমি না সে? যদি ওর কণ্ঠ থেমে যায়, আমি কি বাঁচব? আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই দেখে না, দেখে একটা ঠান্ডা ধূসর ছায়া। আর সে ছায়া বলে, তুই শেষ পর্যায়ে চলে এসেছিস অরণ্য। এখন সময় হয়েছে আমাকে ছাড়ার নয়, পুরোপুরি আমার হয়ে যাওয়ার। একদিন মাঝরাতে প্রতিবেশীরা চিৎকার শুনে পুলিশ ডাকে। অরণ্যের ঘর তালা ভাঙা হয়। ঘরে কেউ নেই, কেবল আয়নার একটা চেয়ার, আর উপরে অরণ্যের জামা, ঘড়ি আর একটা চিরকুট। আমি এখন ওপাশে, যেখানে সবকিছু নিস্তব্ধ। কিছুদিন পর ডাক্তার অনির্বাণ বসু, একজন অভিজ্ঞ ফরেনসিক সাইকোলজিস্ট, বেশ কিছু রহস্যময় কেস নিয়ে কাজ করেন। কিন্তু অরণ্যের কেসটা তার কাছে অন্যরকম। একজন মানুষ যার বাস্তবতা আর মানসিক প্রতিচ্ছবি মিলেমিশে এক হয়ে গেছে, এবং যার মুখে শেষ কথা ছিল, আমি এখন ওপাশে। কিন্তু কোথায় গেল অরণ্য? পুলিশ জিজ্ঞাসাবাদে একটি বস্তু পাওয়া গেছে, অরণ্যের ঘরে রাখা একটা বড় আয়না। ডাক্তার অনির্বাণ সেই আয়নাটা পর্যবেক্ষণে নিলেন। তার মধ্যে কোনো প্রযুক্তিগত হস্তক্ষেপ নেই, তবে কাচের গায়ে অদ্ভুত এক ঠান্ডা অনুভূতি, যেন কেউ আঙুল দিয়ে ছুঁয়ে আছে ভিতর থেকে। তিনি রাতে আয়নাটার সামনে বসে থাকেন। রাত 2:14। আয়নার কাছে এক হালকা ছায়া, চোখ, একটা কণ্ঠ ভেসে আসে, আপনিও কি নিজেকে খুঁজছেন ডাক্তার? ডাক্তার অনির্বাণ চমকে ওঠেন, কিন্তু তিনি অভিজ্ঞ। ধৈর্য ধরে বলেন, কে
কে তুমি? নীল কণ্ঠ আসে। তুমি তো বিশ্বাস করো না বাস্তবের বাইরের জগৎকে। তাহলে আমি আপনার চোখে কি? একটা বিভ্রম ফাইল। অরণ্যা সেন, বয়স 31, রোগ ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। প্রথম ব্যক্তি অরণ্য, দ্বিতীয় ব্যক্তি নীল। নোট: নীলের অস্তিত্ব কেবল অরণ্যের কল্পনায় নয়, তার দৈনন্দিন আচরণে ছাপ ফেলেছে। কখনো কখনো নীল শারীরিকভাবে নিয়ন্ত্রণ নিতে পারে। বাস্তব না বিভ্রম? ডাক্তার অনির্বাণ একদিন ঘুম থেকে উঠে দেখেন তার নিজের ডায়েরির পাতায় কিছু লেখা আছে। তুমি আমাকে বুঝবে না ডাক্তার, আমি তো কেবল তারই প্রতিবিম্ব। লেখাটা তার নিজের হাতে লেখার মতো, কিন্তু তিনি লেখেননি। তিনি ভাবেন নীল কি একটি সাইক্লিক ফাংশন, নাকি অপ্রকৃত কিছু? সেই রাতে তিনি পরীক্ষা করেন। আয়নার সামনে একটা ক্যামেরা স্থাপন করেন। ক্যামেরা রেকর্ড করে সারা রাত। পরের দিন ফুটেজ দেখা যায় রাত্রি 2:14 থেকে 2:16। ডাক্তার অনির্বাণ ঘুমাচ্ছেন, কিন্তু হঠাৎ করে ক্যামেরায় ধরা পড়ে আয়নার ভেতর থেকে কেউ বেরিয়ে আসছে। একটা ছায়া, যার চোখ ধোঁয়া রঙের। সেই আস্তে আস্তে ক্যামেরার দিকে তাকায়, তারপর ধোঁয়ার মতো মিশিয়ে যায়। হঠাৎ শেষ দৃশ্য দেখা যায় ক্যামেরার লেন্স ক্র্যাক খেয়ে ফুটেজ বন্ধ হয়ে গেছে। রাতের একবারে শেষে ডাক্তার অনির্বাণ আয়নার সামনে বসে বলেন, তুমি কি কখনো জন্ম নিয়েছো নীল? একটা দীর্ঘ নীরবতা। তারপর, আমি সেই ছায়া যাকে সব অবহেলা জন্ম দেয়। তুমি, অরণ্য, তৃষা, সবাই আমাকে তৈরি করেছো। আমি বাস্তব, কারণ তোমরা কেউ পুরো মানুষ নও। নীলের রূপান্তর, যেখানে দেখা যাবে নীল কেবল এক ব্যক্তিত্ব নয়, এক সংক্রমণ, এক মানসিক ছায়া, যেটা এক থেকে আরেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। এইবারে সে বেছে নিয়েছে ডাক্তার অনির্বাণকেই। 1 সপ্তাহ পরে অনির্বাণ ব্যক্তিগত কেবিনে, মানসিক পূর্বাসন কেন্দ্র। ডাক্তার অনির্বাণ বসু এখন নিস্তব্ধ, বিষণ্ণ। আগের মতো আর রোগীদের সাথে কথা বলেন না, কাউকে নিজের কক্ষে ঢুকতে দেন না। তার সহকারী স্নিগ্ধা বলেন, স্যার যখন বদলে গেছেন, কথা বলেন না, খুব আস্তে। মাঝে মাঝে আয়নার দিকে তাকিয়ে বিড়বিড় করেন। একবার তো কাচের সামনে দাঁড়িয়ে নিজেকে নীল বলতে পরিচয় দিয়েছিলেন। অরণ্যের আয়না এখন আর নেই, কিন্তু নীল আছে, কারণ নীল ছিল কখনো একটা মাত্র ব্যক্তি নয়, সে ছিল এক ধরনের মানসিক ছায়া, এক স্নায়বিক সংক্রমণ। একবার কোনো মানুষের মনে যদি যথেষ্ট অন্ধকার, অভিমান, অবহেলা ও একাকিত্ব জমে যায়, তাহলে সেই ছায়া সেই ফাঁক থেকে খুঁজে নেয় তার পথ। শুরুতেই কেবল শব্দ হয়, তারপর প্রতিচ্ছবি, তারপর নিয়ন্ত্রণ। ডাক্তার অনির্বাণ তার গবেষণা এত গভীরে ঢুকে পড়েছিলেন, তিনি নিজেই এক প্রবেশদ্বার হয়ে ওঠেন। ডায়েরির পাতার রূপান্তর রাত্রি। আমি বুঝতে পারছিলাম নীল কেবল একটা কল্পনা নয়। একদিন আয়নার দিকে তাকিয়ে দেখলাম আমার নিজের চোখ অন্যরকম দেখাচ্ছে, ঠান্ডা, অপরিচিত। সেদিন রাতে ঘুম থেকে উঠে দেখি আমি আয়নার সামনে দাঁড়িয়ে, অথচ আমি তখন বিছানায়। কে ছিল সেটা? ডাক্তার অনির্বাণ বসু। নীলের রূপান্তর বুঝতে সময় লাগে না। প্রথমে অনির্বাণ ঘুম কম করতেন, তারপর একা একা কথা বলা, তারপর এসে দ্বৈত ভাবনা, নিজের ভেতরে দ্বিতীয় এক সত্তার কণ্ঠ। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার নিজের রোগীদের মনে নীলের ছায়া পড়তে শুরু করে। একজন রোগী বলল, স্যার, আমি আজকাল আয়নার একটা ছায়া দেখি। ও বলে, আমি যদি কাউকে ক্ষমা না করি, তবেই আমি শক্ত হব।
একদিন রাতে মানসিক পুনর্বাসন কেন্দ্রে আগুন লাগে। সবাই বেরিয়ে পড়ে, কিন্তু দেখা যায় ডাক্তার অনির্বাণ হারিয়ে গেছেন। তার টেবিলে কেবল একটা পড়া আয়নার টুকরো পাওয়া যায় আর একটা শেষ চিরকুট। নীল এখন আর একজন নয়, সে এখন আমাদের সবার ভিতর। আয়নার দিকে তাকালেই দেখতে পাবে।